ঘড়ির কাঁটা রাত 8:30টার ঘর ছুঁতে চলেছে। রাতের নিস্তব্ধতা ভেঙে পরপর দুটো ব্ল্যাক সেডান এসে থামলো গ্রে হাউজের সামনে। গাড়ির ইঞ্জিনের শব্দ থেমে যেতেই চারপাশে আবার নেমে এলো গভীর নীরবতা। সামনের গাড়ির ব্যাক সিটের দরজা খুলে দিল একজন গার্ড। অভিজাত্যপূর্ণ ভঙ্গিতে গাড়ি থেকে নেমে দাঁড়ালো একজন ভদ্র মহিলা। শরীরে বয়সের ছাপ থাকলেও ব্যক্তিত্বে তার লেশমাত্র ভাটা নেই। পরনে ক্রিম রঙের নরম জামদানি শাড়ির আঁচলটা নিখুঁতভাবে কাঁধে সাজানো। গলায় চকচকে মুক্তোর মালা, কানে ঝলমলে হীরের দোল, দু হাতে ভারী সোনার বালা। সাজে কোনো বাড়াবাড়ি নেই, অথচ প্রতিটি অলংকারেই ক্ষমতা আর আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। পেছনের গাড়ির দরজা খুলতেই এপাশ থেকে নামলো মেহেব, আর অপর পাশ থেকে রুমেলি। মিসেস আজমির গ্রে গার্ডের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে প্রশ্ন করলেন, রোশনাল কোথায়? গার্ড সঙ্গে সঙ্গে মাথা ঝুঁকিয়ে সম্মানের সঙ্গে জবাব দিল, স্যার ভেতরেই আছেন ম্যাম। মেহেব এগিয়ে এসে মিসেস আজমিরের পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, চলো মম, ভেতরেই যাই। আজমির গ্রে শান্ত চোখে বাড়িটার দিকে তাকালো। বিশাল বাড়িটা গাঢ় অন্ধকারে ডুবে আছে। কেবল বাগানের চারপাশে লাগানো রঙিন লাইটগুলো জ্বলে আলো ছড়াচ্ছে। চন্দ্রের রূপালী আলোয় পুরো বাড়িটার দেওয়ালে দেওয়ালে রেখা টেনে যাচ্ছে। আজমির রুমেলিকে সঙ্গে নিয়ে ভেতরের দিকে এগোলো। মেহেব ওদের পেছনে যেতে যেতে গার্ডদেরকে নির্দেশ দিল, লাগেজগুলো ভেতরে নিয়ে আসো। বাড়ির ভেতরে পা রাখতেই চোখে পড়ল প্রশস্ত লিভিং স্পেস। মাথার উপরে জ্বলতে থাকা ঝাড়বাতির নীলাভ বিচ্ছুরিত আলো দেওয়ালে দেওয়ালে হীরের মতো ঝলকাচ্ছে। কোথাও কোনো মানুষের অস্তিত্ব নজরে পড়ছে না। ক্ষণকাল কেটে যেতেই সিঁড়ির ওপর থেকে এক জোড়া জুতার শব্দ ভারীভাবে ভেসে আসতেই সবার দৃষ্টি গেল সিঁড়ির দিকে। রোশনাল দোতলা সিঁড়ি বেয়ে নিচে নামছে, এক হাতে হ্যাং করা ডার্ক ব্লেজার। পেছনে একজন গার্ড তার লাগেজ নিয়ে নীরবে অনুসরণ করছে। ওর সুঠাম দেহে জড়ানো সাদা শার্ট ও কালো ফিটিং প্যান্ট, সিল্কি ব্রাউন চুলগুলো জেল দিয়ে পারফেক্টলি সেট করা, রক্তাভ ঠোঁটের কোণ হালকা বাঁকানো। মারাত্মক লাগছে রোশনালকে। রুমেলি মুহূর্তের জন্য চোখের পলক ফেলতে ভুলে গেল। ও হা করে তাকিয়ে রইল রোশনালের দিকে। উফ, এই ছেলেটা এতটা আকর্ষণীয় কেন? রুমেলির মনে হলো এই ছেলেটার সান্নিধ্য না পেলে ওর সারাটা জীবন অপূর্ণই থেকে যাবে। ও খুব ভালো করেই জানে জীবনের কিছু কিছু জিনিস আপোষে পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। আর যাকে সে চাইছে তাকে পাওয়ার রাস্তাটাও ওর অজানা নয়। রুমেলি ঠোঁটের কোণ কামড়ে ধরে অনমনীয় কামনার আকাঙ্ক্ষা মিশ্রিত দৃষ্টিতে রোশনালের দিকে তাকিয়ে রইল। রোশনাল সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই শান্ত অথচ প্রশ্নবিদ্ধ কণ্ঠস্বর ভেসে এলো মিসেস আজমিরের, কোথায় বের হচ্ছ নাকি? অপ্রত্যাশিত লগ্নে পরিচিত কণ্ঠস্বরের শব্দে রোশনালের পা থেমে গেল। চোখের দৃষ্টি কয়েক হাত দূরত্বে দাঁড়ানো মিসেস আজমিরের ওপর স্থির হতেই মুখায়বে খেলে গেল স্পষ্ট বিস্ময় ভাব। এই মুহূর্তে মিসেস আজমিরকে এখানে মোটেও আশা করেনি রোশনাল। মম, তুমি এখানে? তারপর দৃষ্টি ঘুরিয়ে পাশে দাঁড়ানো মেহেবের দিকে তাকিয়ে শুধালো, তোরা আসবি জানাসনি তো? আমি গাড়ি পাঠিয়ে দিতাম। মম মানা করেছে, বলেছে তোমাকে সারপ্রাইজ দেবে। রোশনাল কথা না বাড়িয়ে সোজা আজমিরের দিকে এগিয়ে এলো। ওর কণ্ঠস্বরে কিছুটা কোমলতা খেলে গেল। তোমার শরীর ঠিক আছে তো মম? মেহেব তো বলেছিল তুমি অসুস্থ। মিসেস আজমির ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটিয়ে তুলল। আমার কথা তোমার মনে আছে তাহলে? শুনে ভালো লাগলো। আমি তো ভেবেছিলাম হয়তো আমার কথা ভুলে গেছো। তোমার কিছু তেমন কিছু নয় মম, তোমরা রেস্ট নাও। আমি এখনই ডিনারের ব্যবস্থা করছি, আমাকে আবার বের হতে হবে। আজমিরের ভুরু কুঁচকে যায় স্বভাবতই। এই সময় কোথায় যাচ্ছ? কাল সকালে রাজশাহীতে একটা ইম্পর্টেন্ট অফিসিয়াল মিটিং আছে, এখনই বের হতে হবে। চিন্তা করো না, 2 দিনের মধ্যেই ফিরে আসব। এই সুযোগটার জন্যই অপেক্ষা করছিল রুমেলি। সঙ্গে সঙ্গে কয়েক পা এগিয়ে এসে মিষ্টি হেসে বলল, আমিও তোমার সাথে যাব।
মুহূর্তের মধ্যেই রোশনালের চোয়াল শক্ত হয়ে গেল। চোখের ঠান্ডা দৃষ্টি হলেও ভেতরে ভেতরে রাগের আগুন তীব্রতার সাথে ছড়িয়ে পড়ল। একটা মেয়ে কতটা নির্লজ্জ হতে পারে রুমেলিকে সামনে না দেখলে হয়তো সে নিজেও বিশ্বাস করতো না। স্পষ্টভাবে দূরে থাকার থ্রেড দেওয়ার পরও এমন বেহায়াপনা। রোশনাল আর এক সেকেন্ডও নষ্ট করলো না। পাশে দাঁড়িয়ে থাকা গার্ডদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, লাগেজটা গাড়িতে তুলে দিয়ে গাড়িটা স্টার্ট দাও, আমি আসছি। গার্ড রোশনালের নির্দেশ বাণীতে লাগেজ নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। রোশনাল দৃষ্টি সরিয়ে আজমিরের দিকে তাকালো। আমি আসছি মম। তোমার যদি কোনো প্রয়োজন হয় মেহেবকেও বলো, হেল্পিং হ্যান্ড সকালে চলে আসবে। তাছাড়া গার্ডরা তো আছেই। রুমেলি এক পলক আজমিরের দিকে তাকিয়ে চট করে রোশনালের হাতটা ধরে ফেলল। ও হাসি মুখে বলল, চলো যাই। মুহূর্তের মধ্যেই রোশনালের কপালে নীলাভ শিরাগুলো ফুলে ফেপে উঠল। ধূসর বাদামি চোখ দুটো লালচে বর্ণ ধারণ করলো। এই মুহূর্তে ও কোনো রকম সিন ক্রিয়েট করতে চাইছে না। ও এক হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালালো। এক ঝলক রুমেলির দিকে ঠান্ডা চোখে তাকিয়ে রুমেলির কবজি চেপে ধরে ওকে এক প্রকার নিজের কাছ থেকে ছুঁড়ে ফেললো। আকস্মিকভাবে এমন সরিয়ে দেওয়াতে রুমেলি পড়ে যেতে নিয়েও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। তবে রোশনালের এমন আচরণে ও অপমানিত বোধ করলো। মুখটা থমথমে হয়ে গেল। রোশনাল শক্ত কণ্ঠে স্পষ্ট ভাষায় শুধালো, আমি অফিসিয়াল মিটিংয়ে যাচ্ছি, কোনো ট্যুর কিংবা পার্টিতে না। কথা শেষ করেই আর একবারও পেছনে না তাকিয়ে লম্বা লম্বা পা ফেলে বাসা থেকে বেরিয়ে গেল রোশনাল। লিভিং স্পেসে রয়ে গেল ঘোর লাগানো নিঃশব্দ অস্বস্তি। চট্টগ্রামের ব্যস্ত শহরের মাঝে দাঁড়ানো দোতলা পুরানো বাড়িটা রাতের নিস্তব্ধতায় ডুবে আছে। দোতলার বাঁ দিকের কর্নার বরাবর মধুর রুমের ভেতরটা উজ্জ্বল আলোর ঝলকে ঝলকাচ্ছে। মধু ব্যস্ত হাতে ট্রাভেল ব্যাগ গোছাচ্ছে, একটার পর একটা কাপড় ভাঁজ করে ব্যাগে ঢোকাচ্ছে। ওর হাতের গতি ঠিক থাকলেও অন্তরস্থল এলোমেলো। আজ ওকে রাজশাহী যেতে হবে একটা অফিসিয়াল ট্রিপে রোশনালের সঙ্গে। বিষয়টা যখন আজ বিকালে রোশনাল ওকে জানিয়েছিল, মধু তখন চমকে উঠেছিল। রোশনাল সাধারণত মিটিং, ট্রাভেল, গুরুত্বপূর্ণ কাজগুলোতে ওকে খুব একটা জড়ায় না। বেশিরভাগ সময় প্রয়োজনীয় নির্দেশ দিয়ে নিজেই সব সামলে নেয়। সেখানে হঠাৎ করেই ওকে সরাসরি রাজশাহীতে যেতে বলাটা মধুর কাছে অপ্রত্যাশিতই ছিল। যাওয়ার ব্যাপারে মধুর কোনো আপত্তি ছিল না। অফিসের কাজ মানেই দায়িত্ব, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। মেহরান আর মায়া, ওদের দুজনকে রেখে যেতে মধুর অন্তরস্থল কোনোভাবেই সায় দিচ্ছিল না। বিশেষ করে ছেলের কথা ভাবলে মধুর বুকটা ভার হয়ে আসে। ছেলেটাকে ছাড়া দুটো দিন ও থাকতে পারবে তো? এই ছেলেটাই তো ওর একমাত্র প্রাণ। তাছাড়া মায়া এখন যথেষ্ট বড় হয়েছে। ওকে এভাবে একা বাড়িতে রেখে যাওয়াটা কতটা যুক্তিসঙ্গত? এই ভাবনা থেকে ও রোশনালকে বলেছিল ওর পরিবর্তে অন্য কাউকে নিয়ে যেতে। প্রয়োজনে ওর স্যালারি থেকে সেই টাকাটা কেটে রাখতে পারে, এতে ওর কোনো আপত্তি নেই। রোশনাল তখন ঠান্ডা চোখে কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে থেকে একদম স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, মধু ওর অ্যাসিস্ট্যান্ট। অফিসিয়াল কাজের দায়িত্ব অনুযায়ী এইসব ট্রিপে যাওয়াটা ওর কাজের মধ্যে পড়ে। এইসব কথার কোনো জবাব মধুর কাছে ছিল না, কারণ কথাটা সত্য। রোশনাল অবশ্য বলেছে মধু যেন ছেলেকে সঙ্গে নিয়ে নেয়, প্রয়োজনেও নিজেই ওর বোন আর বাচ্চার সুরক্ষা নিশ্চিত করবে। কিন্তু মধু বিষয়টাকে একদম সমর্থন করেনি। অচেনা জায়গা, অফিসিয়াল ব্যস্ততা, এইসবের ভিড়ে ছেলেকে নিয়ে যাওয়াটা ঝুঁকি নিতে ও রাজি নয়। তাছাড়া মায়াকে একা বাসায় রেখে গেলে ওর চিন্তা আরো বাড়বে। পরে দেখা যাবে কাজে ঠিকঠাক মন বসাতে পারছে না। শেষমেশ নিজেকেই বুঝিয়েছে মধু, মাত্র 2 দিন, চোখের পলকেই কেটে যাবে। ছেলেটা প্রথমে একদমই মানতে চায়নি, অনেক বোঝাতে চেয়েছে মধুকে। আদর, ভালোবাসা, আশ্বাস সব ঢেলে দিয়ে কোনোভাবে ছেলেটাকে রাজি করিয়েছে।
মামা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, এই প্রতিশ্রুতিটাই শেষ পর্যন্ত ছেলেকে শান্ত করেছে। ব্যাগ গোছানো শেষ করে মধু আলমারির দরজাটা খুলে প্রয়োজনীয় জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। একটু পরে মধু ওয়াশরুম থেকে বেরিয়ে এলো একটা আকাশি রঙা চুড়িদার পরে আধ ভেজা চুল নিয়ে। টাওয়াল দিয়ে ভালো করে চুল মুছতে মুছতে ও আয়নার সামনে দাঁড়ালো। মুখে ময়শ্চারাইজার লেগে মেখে গোলাপি অধর রাঙিয়ে নিল লাল রঙা লিপ গ্লোসে। সব শেষে চুলটা ভালোভাবে আঁচড়ে নিয়ে গলায় বেঁধে নিল আকাশি রঙের সিল্কের স্কার্ফটা। রেডি হওয়া শেষে ও ফোনটা হ্যান্ডব্যাগে রেখে দিল। এইদিকে খাটের ওপর বসে থাকা মেহরান ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। মধু এগিয়ে গিয়ে ছেলের কাছে বসলো। ছেলের মাথাটাই হাত বুলিয়ে আদর করে বলল, দুষ্টুমি করবে না, ঠিক আছে? মামুনিকে একদম বিরক্ত করবে না, ভালো ছেলে হয়ে থাকবে। মাম্মা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। মেহেরান মায়ের কোমর জড়িয়ে ধরে চুপ করে থাকলো। মধুর কণ্ঠনালী চিরে একটা চাপা শ্বাস বেরিয়ে এলো। ও ছেলেকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে ছেলের ঘন ব্রাউন চুলগুলো আঙ্গুল চালাতে লাগলো। এমন সময় দরজায় হালকা শব্দ তুলে এক কাপ চা হাতে রুমে ঢুকলো মায়া। ও মধুর দিকে এগিয়ে দিয়ে কাপটা মধুর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নে, এটা খেয়ে নে। সারাদিনে তো কিছুই ঠিক মতো খাসনি, দেখবি শরীরটাও রিফ্রেশ লাগবে। মধু হাত বাড়িয়ে চায়ের কাপটা হাতে নিল। গরম কাপে হাত লাগতেই খানিকটা উষ্ণতা ছেয়ে গেল আঙ্গুলের ভাঁজে। ও চায়ের কাপে চুমুক দিল। লিকার চায়ের মিষ্টি স্বাদটা অনুভব হতেই মস্তিষ্কের ভেতরের জমে থাকা এলোমেলো ভাবনাগুলো অনেকটাই হালকা হয়ে এলো। শরীরে জমে থাকা ক্লান্ত ভাব উবে গিয়ে চোখের পাতায় নিদ্রা ভাব নেমে এলো। এখন একটু ঘুমাতে পারলে সত্যিই ভালো লাগতো। কিয়ৎক্ষণের মধ্যেই নিচতলা থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। রাতের নিস্তব্ধতা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল সেই শব্দে। মায়া এগিয়ে গিয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখলো নিচে। গাড়ি এসে গেছে আপু, তোকে এখনই বের হতে হবে। মধু চায়ের কাপটা খাটের পাশে বেডসাইড টেবিলের ওপরে নামিয়ে রাখলো। পরের মুহূর্তে ছেলেকে বুক থেকে আলতো করে ছাড়িয়ে উঠে দাঁড়ালো। ও হ্যান্ডব্যাগটা কাঁধে ঝুলিয়ে মায়ের দিকে তাকিয়ে শোধালো, মেহরানকে দেখে রাখিস আর নিজেও সাবধানে থাকিস। কোনো সমস্যা হলে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবি। মায়া ওকে আশ্বস্ত করলো, চিন্তা করিস না, আমরা ঠিক থাকবো, তুই সাবধানে থাকিস। মধু আবারও ছেলের দিকে তাকালো। ছেলেটার চোখ জোড়া ভেজা, তবুও সে চুপচাপ বসে আছে। মধু নিচু হয়ে ছেলের কপালে একটা চুমু দিল। মাম্মা যাচ্ছি, তুমি মামুনির সাথে ভালোভাবে থেকো। মধুর ট্রাভেল ব্যাগের হ্যান্ডেলটা ধরে দরজার দিকে এগিয়ে গেল। ঘর থেকে বেরোনোর আগ মুহূর্তে একবার পেছনে ফিরে তাকালো, তারপর দরজা খুলে বেরিয়ে গেল। মধু বেরিয়ে যেতেই মায়া দরজাটা ভালো করে লক করলো। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই মধুর চোখে পড়লো গেটের সামনে দাঁড়িয়ে থাকা চকচকে ব্ল্যাক মার্সিডিজ। বাড়ির সামনের আলো আঁধারির মাঝে গাড়িটার আলাদা করে চোখে লাগছে। মধু গাড়ির সামনে এসে দাঁড়াতেই ব্যাক সিটের কাচ নেমে গেল। মুহূর্তেই রুশনালের রাজসিক গাম্ভীর্যপূর্ণ মুখটা স্পষ্ট হয়ে উঠল। এর মধ্যে ড্রাইভার নেমে এসে মধুর হাত থেকে ব্যাগটা নিয়ে গাড়ির ডিক্কিতে রেখে দিল। এদিকে মধু কনফিউজড হয়ে দাঁড়িয়ে রইল। ড্রাইভারের পাশের সিটে বসবে নাকি ব্যাক সিটে? গাড়ির ব্যাক সিটে রোশনাল বসে আছে। রোশনালের পাশে বসতে ওর ইতস্থ লাগছে। এদিকে ড্রাইভারের পাশে বসাটাও বেমানান ঠেকছে। ওর ভাবনার মাঝেই গাড়ির ব্যাক সিটের দরজাটা খুলে গেল। ভেতর থেকে ভেসে এলো রোশনালের রাশভারী কণ্ঠস্বর, উঠে এসো। আর কোনো উপায় না দেখে মধু কিছুটা আড়ষ্টতা নিয়ে গাড়িতে উঠে বসলো। গাড়ির ডোরটা বন্ধ হয়ে গেল নিমিষেই। গাড়ির কাঁচ উঠে গেল। মুহূর্তে গাড়ির ভেতরটা আধা অন্ধকারে ডুবে গেল। রোশনাল সিটে হেলান দিয়ে বসে স্থির চোখে মধুর দিকে তাকিয়ে আছে। মধু এক হাতে স্কার্ফটা মুঠোবন্দি করে মাথা নিচু করে বসে রইল। ও আশেপাশে না তাকিয়ে বেশ বুঝতে পারছে এক জোড়া চোখ গভীর দৃষ্টিতে ওকে একটু একটু করে গ্রাস করছে।
গাড়িটা ধীরে ধীরে চলতে শুরু করলো। রাতের নিস্তব্ধতা চিরে ব্যস্ত রাস্তার দিকে এগিয়ে গেল কালো মার্সিডিজটা। রাস্তার বাতিগুলো একটার পর একটা পেছনে সরে যাচ্ছে। আলো ছায়ার খেলায় শহরটা ঘুম ভাঙা কোনো দৈত্যের মতো নীরবে জেগে আছে। রোশনার ল্যাপটপটা কোলের উপরে রেখে অন করলো। স্ক্রিনে জ্বলে উঠতেই নীলাভ আলো ওর মুখে এসে পড়ল। সেই আলোয় ও চোয়ালের কড়া রেখা, গম্ভীর চোখ জোড়া আরো স্পষ্ট হয়ে উঠল। চোখে গভীর মনোযোগ, ভুরু দুটো সামান্য কুঁচকে আছে। ও দ্রুত ফাইলটা ওপেন করে একটার পর একটা ডাটা স্ক্রল করতে লাগলো। প্রেজেন্টেশন, ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আসন্ন মিটিং এর গুরুত্বপূর্ণ নোটস গুলো চেক করতে থাকলো। আঙ্গুলগুলো একটানা কিবোর্ডের ওপরে ছুটে চলেছে। মধু আর চোখে রোশনালের দিকে তাকালো। লোকটা কাজের ভেতর এমনভাবে ডুবে আছে যে আশেপাশের সব কিছুই যেন ওর অস্তিত্বের বাহিরে। আচ্ছা, এই মানুষটা যদি জাওয়াদ হতো, তাহলে কি ওর জীবনটা আজ অন্যরকম হতো না? ভাবনাটুকু শেষ হওয়ার আগেই বুকের ভেতরে জমে থাকা চাপা একটা দীর্ঘশ্বাস কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো। চোখ জোড়ায় জ্বালা করছে, কান্না পাচ্ছে ভীষণ, অথচ কেন পাচ্ছে তার কোনো স্পষ্ট উত্তর নেই মধুর কাছে। চোখ বন্ধ করে সিটে হেলান দিল। গাড়ির মোলায়েম গতি, কিবোর্ডের একটানা শব্দ, কাচের বাইরে জ্বলতে থাকা ম্লান আলো মিলিয়ে অজান্তেই মধুর চোখ দুটো ভারী হয়ে এলো। হৃৎপিণ্ডটা যেন তীব্র যন্ত্রণায় তড়পাচ্ছে, অথচ বাইরে থেকে মধু সম্পূর্ণ স্বাভাবিক। সময় গলে যাচ্ছে একটু একটু করে। কতক্ষণ এইভাবে কেটে গেছে কারোরই জানা নেই। ক্ষণকালের মধ্যেই রোশনালের কানে এলো ভারী নিঃশ্বাসের শব্দ। ও কাজ থামিয়ে পাশ ফিরে তাকালো। মধুর মাথাটা এক পাশে কাত হয়ে আছে, চোখ বন্ধ, ঠোঁট সামান্য আলগা। নিঃশ্বাসের ছন্দ বলছে মেয়েটা ঘুমিয়ে পড়েছে। রোশনাল নিঃশব্দে ল্যাপটপটা বন্ধ করে পাশে রাখলো। খুব সতর্কভাবে হাত বাড়িয়ে মধুর মাথাটা নিজের কাঁধের ওপরে এনে রাখলো, যেন মেয়েটার ঘুম না ভেঙে যায়। ও আলতো হাতে মধুর কপালের ওপরে ছড়িয়ে থাকা এলোমেলো বেবি হেয়ারগুলো সরিয়ে দিয়ে ওর কপালে একটা চুমু খেলো, তারপর গালে। এর পরের মুহূর্তেই রুশানালের দৃষ্টি আটকে গেল মধুর লাল লিপ গ্লসে ভেজা গোলাপি গ্লোসি অধরে। গলা শুকিয়ে এলো ওর, একটা ফাঁপা ঢোক গিলে ফেললো। নিজের সংযম ধরে রাখাটা কষ্টকর হয়ে উঠছে এই মুহূর্তে মুহূর্তে। ও কম্পিত হস্তে ও আঙ্গুলের ডগা দিয়ে মধুর ঠোঁটে আলতো করে স্লাইড করলো। ঠান্ডা আঙ্গুলে হঠাৎ স্পর্শে মধু কেঁপে উঠল। ঘুমের ঘোরেই ও এক হাতে রোশনালের শার্টের কলার খামছে ধরে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়ে আবারও গভীর ঘুমে ডুবে গেল। এই স্পর্শটাই রোশনালের জন্য যথেষ্ট ছিল। মধুর উষ্ণ নিঃশ্বাস ওর গলায় এসে লাগলো। মুহূর্তের মধ্যেই রোশনালের সহ্য ক্ষমতার জাল ছিন্ন হলো। মেয়েটা ওর, একান্তই ওর, বৈধ সম্পর্কের সমস্ত সীমার জোরে। রোশনাল নিজেকে সামলে রাখার দায়ভার নিল না। এক হাত মধুর কানের নিচে গলিয়ে দিয়ে ওর মুখটা কাছে টেনে আনলো। মুহূর্তের মধ্যেই মধুর কোমল অধরের উন্মাদনায় ডুবে গেল। তীব্রতায় আসলে সে চষে নিতে থাকলো ওর কোমল অধরের নিঃশ্বাস। সময়ের ব্যবধানে ওর হৃৎপিণ্ড জুড়ে আটকে থাকা গভীর অনুভূতির বিস্ফোরণ ঘটল। এদিকে ঘুমের ঘোরে ডুবে থাকা মধুর মনে হলো ওর আশেপাশে হয়তো অক্সিজেনের ঘাটতি পড়ছে। যথাযথ শ্বাস নেওয়ার জন্য মধু নাড়াচাড়া করতেই উঠতেই রুশনালের সঙ্গে সঙ্গে ওকে ছেড়ে দিল। নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। বুক ওঠা নামা করছে দ্রুত। মেয়েটা কাছে থাকলে নিজেকে কন্ট্রোল করা কঠিন হয়ে পড়ে। এই মেয়েটা একদিন ওকে মেরে তবেই দম নেবে, ভাবতেই নীরবে হাসলো রুশনাল। এইদিকে মধু গুটিসুটি মেরে রুশনালের বুকে ঘুমিয়ে আছে, একদম নিশ্চিন্তে। রুশনাল এক হাতে ওকে শক্ত করে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে চোখটা বন্ধ করলো। প্রবল সুখের বর্ষণ হলো ওর অন্তরস্থল জুড়ে।
এই মেয়েটা ওর একমাত্র সুখ, একমাত্র শান্তি। ঘড়ির কাঁটা মধ্যরাতের দিকে এগিয়ে যাচ্ছে। আকাশ জুড়ে জমে থাকা ধূসর মেঘ ফেটে ধরণীর বুকে ভারী বর্ষণ নেমেছে। একটানা বৃষ্টির ঝমঝম শব্দে চারপাশ ভিজে যাচ্ছে। রাস্তা ডুবে যাচ্ছে আলো ছায়ার পানিতে। রোশনালের ব্ল্যাক মার্সিডিজ ঝড়ের গতিতে ছুটে চলেছে চট্টগ্রামের উদ্দেশ্যে। রাজশাহীর মিটিংটা নির্ধারিত সময়েই শেষ হয়েছে। প্রয়োজনীয় সব আলোচনা, চুক্তি সবকিছু ঠিকঠাকভাবে সম্পন্ন হয়েছে। এখন কেবল ঘরে ফেরার পালা। মধু ছিটে হেলান দিয়ে জানালার বাইরে তাকিয়ে আছে। কাজ তোলা থাকার কারণে বৃষ্টির ফোঁটায় ঢাকা শহরের ম্লান আলো ছাড়া তেমন কিছুই দেখা যাচ্ছে না। স্ট্রিট লাইটের আলো কাচে পড়ে সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। গাড়ি কিছু দূর এগোতেই একটা ভারী শব্দে কেঁপে উঠল মার্সিডিজ। সঙ্গে সঙ্গে গাড়িটা থেমে গেল রাস্তায়। ইঞ্জিনের শব্দ মিলিয়ে গেল, চারপাশে শুধুই বৃষ্টির প্রবল আওয়াজ। মধু চমকে উঠে সোজা হয়ে বসলো ও উৎকণ্ঠা নিয়ে শুধালো, কি হয়েছে? ড্রাইভার দ্রুত গাড়ি থেকে নেমে পরিস্থিতি দেখল। বৃষ্টিতে ভিজতে ভিজতে সে পুনরায় ফিরে এসে বলল, স্যার, টায়ার পাংচার হয়ে গেছে। মধুর কপাল কুঁচকে গেল। ও বাইরে তাকিয়ে দেখে অঝরে বৃষ্টি হচ্ছে। চারপাশে জনমানব নেই বললেই চলে। এখন আমরা বাড়ি ফিরবো কিভাবে? বাইরে তো প্রচন্ড বৃষ্টি। রোশনাল শান্ত গলায় নির্দেশ দিল, টায়ার চেঞ্জ করো। ড্রাইভার কিছুটা ইতস্ত করে ভয়ে ভয়ে বলল, স্যার, এক্সট্রা টায়ার নেই গাড়িতে। মুহূর্তেই রোশনালের মুখের ভাব পাল্টে গেল। চোখে মুখে বিরক্তির ছায়া নেমে এলো। রাগ কন্ট্রোল করতে না পেরে ড্রাইভারকে কয়েকটা কড়া কথা শুনিয়ে দিল। কিছুক্ষণ নীরবে ভাবলো এখন কি করা যায়। এই বৃষ্টির মধ্যে এই ফাঁকা রাস্তায় সারা রাত গাড়িতে বসে থাকা কোনোভাবেই সম্ভব নয়। ও জিজ্ঞেস করলো, চট্টগ্রাম পৌঁছাতে এখনো কত সময় লাগবে? ড্রাইভারের স্পষ্ট জবাব, কমপক্ষে 4 ঘন্টা স্যার। রোশনাল নিম্নাষ্ঠ কামড়ে ধরে কিয়ৎক্ষণ পর শুধালো, তুমি গাড়িটা ঠিক করে চট্টগ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ড্রাইভার মাথা নেড়ে সাই জানালো। রোশনাল গাড়ির ড্যাশবোর্ড থেকে ছাতাটা বের করে গাড়ির দরজাটা খুলে বাইরে নেমে দাঁড়ালো। বাহিরে অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। রোশনাল মধুর দিকে তাকিয়ে শুধালো, আমার সাথে এসো। মধু অবাক হয়ে জানতে চাইলো, এমন বৃষ্টির মধ্যে কোথায় যাব? ভয় পাওয়ার কিছু নেই, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। মধুর ভেতরের দোলাচলটা মুহূর্তেই থেমে গেল। ও কিছুক্ষণ থমকে বসে থেকে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। সঙ্গে সঙ্গেই রোশনাল ছাতাটা ওর মাথার ওপরে ধরলো। ঝমঝমিয়ে নামা বৃষ্টির ফোঁটাগুলো ছাতায় পড়ে টুপটাপ শব্দ তুলছে। মধু পাশ ফিরে রোশনালের দিকে তাকালো। দুজনের মাঝখানে খুব দূরত্ব কম। রোশনালের কাঁধ এত কাছে যে মধু হাত বাড়ালেই ছুঁতে পারবে। রোশনাল চোখের ইশারায় ওকে নিজের কাছে আসতে বলল। দুজনে পাশাপাশি হেঁটে সামনে এগোতে লাগলো। চারপাশের রাস্তা ভিজে কর্দমাক্ত হয়ে আছে। কোথাও কোথাও পানি জমে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়েছে। রোশনাল পকেট থেকে ফোনটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলো। সাদা আলোয় রাস্তার ভেজা কাদা মাটি চকচক করছে। দূর দূরান্ত পর্যন্ত কোথাও কোনো মানুষের চিহ্ন অবধি নেই। চারপাশে শুধু বৃষ্টি, অন্ধকার আর শীষ কাটানো ঠান্ডা বৈরী হাওয়া। আরো কিছু দূর এগোতেই মধু বিরক্তির স্বরে শুধালো, আর কতক্ষণ এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটবো? আশেপাশে থাকার মতো কোনো জায়গা তো দূরের কথা, কোনো মানুষের চিহ্ন অবধি দেখা যাচ্ছে না। রোশনাল হাঁটা থামালো না, কণ্ঠস্বর শান্ত রেখে জবাব দিল, হতাশ হইও না, আর একটু সামনে যেয়ে দেখি, পেয়ে যাব নিশ্চয়ই। এইদিকে হাওয়ার ঝাপটাটা প্রতিনিয়ত আরো জোরালো হচ্ছে। বৃষ্টির সঙ্গে ঠান্ডা বাতাস বুলেটের মতো করে কেটে কেটে হাড় পর্যন্ত ঢুকে যাচ্ছে। মধু নিজের হাত দুটো বুকের কাছে জড়ো করলো। তবুও শরীরের কম্পন থামছে না। ঠোঁট দুটো নীলচে হয়ে উঠেছে। হাঁটতেও কষ্ট হচ্ছে এখন। মধুর ফ্যাকাশে মুখ আর কম্পিত শরীরের দিকে তাকিয়ে রোশনাল ঠোঁট কামড়ে কিছু একটা ভাবল। কিয়ৎক্ষণ পর ও ছাতাটা মধুর দিকে বাড়িয়ে শুধালো, ছাতাটা ধরো। মধু চুপচাপ ছাতাটা হাতে নিল। রোশনাল সঙ্গে সঙ্গে নিজের গায়ের ট্রেঞ্চ কোটটা
খুলে ফেলল। মুহূর্তেই এক ঝলক ঠান্ডা বাতাস এসে লাগলো ওর সুটম প্রশস্ত শরীরে। রোশনাল কোটটা মধুর দিকে বাড়িয়ে দিয়ে ফের শুধালো, এটা গায়ে জড়িয়ে নাও, ঠান্ডা কম লাগবে। মধু বিস্ময় নিয়ে রোশনালের পানে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, না না, এর দরকার নেই, আমি এমনই ঠিক আছি। অসুস্থ হয়ে পড়লে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এটা তর্ক করার সময় নয়। মধু কিছু বলতে গিয়েও থেমে গেল। রোশনাল ঠিকই বলেছে, এখন অসুস্থ হয়ে পড়লে আসলেই বড় ঝামেলায় পড়তে হবে। মধু দ্বিধাগ্রস্ত হাতে কোটটা রোশনালের হাত থেকে নিয়ে নিল। রোশনাল আবারও ছাতাটা নিজের হাতে তুলে নিল। মধু কোটটা গায়ে জড়িয়ে নিতেই এক ধরনের উষ্ণতা ছড়িয়ে পড়ল ওর শরীর জুড়ে। কোটটার ভেতরে লেগে থাকা রোশনালের শরীরের উষ্ণ ভাব আর ঠান্ডা কাঁপুনিটা খানিকটা কমিয়ে দিল। মধুর অনিচ্ছা সত্ত্বেও একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। দুজনে আবারও হাঁটা শুরু করলো। আরো কিছু দূর এগিয়ে যেতেই অন্ধকারের ভেতরে এক ঝলক ম্লান আলো চোখে পড়ল। কথা না বাড়িয়ে দুজনের সেই আলোর দিকে পা বাড়ালো। কিছুক্ষণ নীরবে হাঁটার পর দুজনেই একটা ছোট্ট চায়ের টঙের সামনে এসে থেমে গেল। অন্ধকার আর বৃষ্টির পর্দার ভেতর দিয়ে ছোট্ট একটা হলদেটে আলো ঝলমল করছে। অন্ধকারের বুক চিরে যে ম্লান আলোটা এতক্ষণ টানছিল সেটার উৎসই যেন হচ্ছে এই চায়ের টং। টিনের চাল, বাঁশের খুঁটি দিয়ে বানানো টঙের ছাউনি, সামনে ঝুলে এসে হলদেটে একটা বাল্ব। টঙের ভেতরে থাকা একজন বয়সী লোক দোকান বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। লোকটার মাথার চুলগুলো প্রায় পাকা, কাঁধের ওপরে একটা গামছা ঝুলছে। রোশনাল আর মধুকে দেখে লোকটা খানিকটা অবাক হলো। বৃষ্টির শব্দের মাঝেও সে সপ্রতিভ কণ্ঠে জানতে চাইল, তোমরা কারা বাবা? এত রাইতে এই বৃষ্টির মধ্যে এইখানে কি করতাছ? রোশনাল ভদ্রভাবে জবাব দিল, চাচা, আমাদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। আশেপাশে কোনো জায়গায় আশ্রয় পাওয়া যায় কিনা খুঁজছিলাম। এখানে কোনো হোটেল পাওয়া যাবে কিনা জানতে চাইছিলাম। বৃদ্ধ লোকটা মাথা নাড়ালো, হোটেল? না বাবা, এইখানে হোটেল কই পাবা? হোটেল পাইতে হইলে আরো ৩-৪ কিলোমিটার সামনে যাইতে হইব। এই বৃষ্টির মধ্যে তোমরা এত দূর যাইবা কেমনে? আশেপাশের গাড়িরও তো দেখা যাইতেছে না ঠিকঠাক। মধু ঠান্ডায় কাঁপতে কাঁপতে গায়ে জড়ানো কোটটা শক্ত করে জড়িয়ে ধরলো। ঠান্ডায় আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার ওপর যেটুকু আশা ছিল সেটাও নিভে যেতে বসেছে। লোকটা একটু ভেবে নিয়ে আবারও বলল, তয় একটা কথা আছে, যদি চাও আইজ রাতটা আমার বাড়িতে থাকতে পারো। এই সামনে একটু হেঁটে গেলেই আমার বাড়ি। আমি আর আমার বউ ছাড়া কেউ থাহে না ঘরে। একটা পোলা আছে, সে বউ নিয়া শহরে থাহে। রোশনাল এক মুহূর্ত দেরি করল না, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। রাজি না হয়েও কোনো উপায় ছিল না। এই বৃষ্টিতে ফাঁকা রাস্তায় মধুকে নিয়ে আর ঝুঁকি নেওয়া সম্ভব না। তার উপরে মেয়েটা ঠান্ডায় কষ্ট পাচ্ছে। জি চাচা, আমরা রাজি, আমাদের অনেক বড় উপকার হবে। তয় তোমরা একটু খাড়াও, আমি দোকানটা বন্ধ কইরা নেই। রোশনাল মধু টঙের এক পাশে দাঁড়িয়ে রইল। ছাতা মাথায় রেখেও প্রবল বৃষ্টির কারণে ওদের জামা কাপড় অর্ধেক ভিজে গেছে। মধুর কম্পিত শরীরের দিকে তাকিয়ে রোশনাল ছাতাটা মধুর দিকে আরো ঝুঁকিয়ে দিল। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটা দোকানের তালা লাগিয়ে নিজের ছাতাটা খুলল। চলো বাবা, আমার পিছে পিছে আসো। তিনজনেই হাঁটতে শুরু করলো কর্দমাক্ত রাস্তা ধরে। হাঁটার এক পর্যায়ে লোকটা হাসি মুখে বলল, তয় তোমরা কি জামাই বউ লাগো নাকি? মধু চমকে উঠল। ও কিছু বলার পূর্বেই রোশনাল নির্ভার কণ্ঠে শুধালো, হ্যাঁ চাচা, আমরা স্বামী স্ত্রী। মধু চমকে গেল, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল। মধু কিছু বলতে যাবে তখনই রোশনাল ওর হাতটা আলতো করে চেপে ধরলো। মধু থমকানো চোখে রোশনালের দিকে তাকাতেই রোশনাল চোখের এক ঝলক ইশারায় ওকে আশ্বস্ত করলো। মধু ব্যাপারটা বুঝে গেল। এই পরিস্থিতিতে বেশি কথা বলার কোনো মানেই নেই। ও চোখ নামিয়ে আস্তে করে রোশনালের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে নীরবে হাঁটতে লাগলো। মধু হাতটা ছাড়িয়ে নেওয়া মাত্রই রোশনালের মধ্যে অপ্রত্যাশিত নিঃশব্দ একটা খারাপ লাগা কাজ করলো। ও কিছু বলল না, কিছু বলার সুযোগও নেই।
ও শুধু এক পলক মধুর দিকে তাকিয়ে ফের সামনে রাস্তায় নজর দিল। পরিস্থিতি যদি অনুকূলে থাকতো তাহলে মেয়েটা আজ হাত ছাড়িয়ে নেওয়ার পরিবর্তে ওকে জড়িয়ে ধরেই থাকতো। ভাবনাটুকু মাথায় আসতেই রোশনালের কণ্ঠনালী চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কাদা মাখা রাস্তায় পা ফেলতে ফেলতে কিছুক্ষণ পর অন্ধকারের ভেতরে একটা ছোট্ট ঘরের অবয়ব ওদের চোখে পড়ল। কাঠের তৈরি ঘরটা একেবারে সাদামাটা, টিনের চাল, দেওয়ালে পুরনো কাঠের তক্তা, দরজার পাশে জ্বলছে ম্লান একটা হারিকেন। বৃষ্টির ফোঁটা চালের ওপরে পড়ে টং টং শব্দ করছে। বৃদ্ধ লোকটা দরজার সামনে দাঁড়িয়ে হাতের ছাতাটা বন্ধ করলো। তারপর দরজায় কড়া নেড়ে উচ্চস্বরে বলল, কই গো কোহিনূর, ঘুমাই গেছো নাকি? দরজা খোলো। কিছুক্ষণের মধ্যেই ভেতর থেকে খুটখাট শব্দ শোনা গেল। তারপর নরম শব্দে দরজাটা খুলে গেল। একজন বয়স্ক মহিলা দরজার সামনে দাঁড়ানো, মাথায় সাদা আঁচল, মুখে সাদামাটা শান্ত অভিব্যক্তি। লোকটাকে দেখে সে সঙ্গে সঙ্গে বলল, এত রাইতে এ, লাগে দোকান বন্ধ করতে? বৃষ্টি তো থামনের নাম নাই। বৃদ্ধ লোকটা রোশনাল ও মধুকে দেখিয়ে বলল, এরা স্বামী স্ত্রী, গাড়ি নাকি খারাপ হইয়া গেছে, আশ্রয়ের লাইগা আইছে। আমি ভাবতাছি আজ রাতটা এইখানে থাকবার জায়গা দে। কি কও তুমি? বয়স্ক মহিলাটি রোশনাল ও মধুর দিকে তাকালো। মধুর আধবেজা কাপা শরীর দেখে নরম সুরে শুধালো, আহারে, এই বৃষ্টির মধ্যে তোমরা তো একেবারে ঠান্ডা চুপসাইয়া গেছো। আহো, ভেতরে আহো। মধু আর রোশনাল ভেতরে পা রাখতেই উষ্ণ একটা অনুভূতি চারপাশ ঘিরে ধরলো। ঘরের ভেতরটা ছোট হলেও পরিপাটি। এক পাশে কাঠের খাট, অন্য পাশে পুরনো সোফা, মাঝখানে টেবিলের ওপরে জ্বলছে তেল চিটচিটে একটা কুপি বাতি। মহিলাটি মধুর দিকে তাকিয়ে বলে, তুমি আমার লগে চলো মা, ভেজা কাপড় পাল্টানো লাগবো, নয়তো অসুস্থ হইয়া পড়বা। এই বলে সে মধুকে নিয়ে পাশের ঘরে চলে গেল। বৃদ্ধ লোকটা এগিয়ে যেয়ে ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের আলমারি থেকে একটা লুঙ্গি আর গেঞ্জি বের করে রোশনালের হাতের দিকে দিয়ে বলল, এই না বাপজান, পরনের ভিজা জামা কাপড়গুলা পাল্টাইয়া এইগুলো পইরা নাও। রোশনাল হতবুদ্ধির মতো লুঙ্গিটার দিকে তাকিয়ে রইল। সে জীবনে কোনোদিন এই পোশাক পরেনি, আর কিভাবে পরতে হয় সেটাও জানে না। লোকটা ওর মুখায়ব দেখে মুচকি হাসে। কি হইল বাপজান, লুঙ্গি পরতে জানো না নাকি? রোশনাল অপ্রস্তুত হয়ে পড়ে ও ইতস্তভাবে মাথা নাড়ে। লোকটা হেসে বলে, বুঝলাম, তোমরা শহরের পোলা পানরা সারাক্ষণ জিন্স শার্ট পইরা ঘুইরা বেড়াও, লুঙ্গিও চেনো না। কোনো সমস্যা নাই, আমি তোমারে শিখাইয়া দিতেছি কেমনে পড়তে হয়। লোকটা সময় নিয়ে ধাপে ধাপে সবটা দেখিয়ে দিতে থাকে। রোশনাল মনোযোগ দিয়ে সব খুঁটিনাটি দেখলো। তারপর স্মিত হেসে বলল, ঠিক আছে চাচা, আমি বুঝতে পেরেছি, আমার কাছে দিন, আমি পরে নেব। লোকটা কাপড়গুলো এগিয়ে দিল রোশনালের দিকে। সেগুলো হাতে নিয়ে পাশের আর একটা ঘরের দিকে এগিয়ে গেল কাপড় পাল্টানোর জন্য। ঘর জুড়ে কেরোসিনের ল্যাম্পের হলুদাভ আলো ছড়িয়ে আছে। টিনের চালের ওপরে ঝরে পড়া টুপটাপ বৃষ্টির শব্দ সঙ্গীতের সুরের মতো শব্দ তুলছে। বাতাসে ভেসে বেড়াচ্ছে ভেজা মাটির গন্ধ। চারপাশ রাতের গভীরতায় ডুবে আছে কেবল বৃষ্টির সাথে দূর থেকে মাঝে মধ্যে ব্যাঙের ডাক শোনা যাচ্ছে। রোশনাল বৃদ্ধ লোকটার সাথে সোফায় বসে আছে। লোকটা সরল মুখে গল্প করে যাচ্ছে আর রোশনাল মাঝে মধ্যে ওনার কথায় মাথা নেড়ে যাচ্ছে। কেরোসিন ল্যাম্পের ক্ষীণ আলো ঘরের ভেতরটা শান্ত উষ্ণতায় ডুবে আছে। খানিকক্ষণ পর মহিলাটি মধুকে নিয়ে পাশের ঘর থেকে বের হয়ে এসে হাসিয়ে মুখে বলল, তুমি এইখানে বসো মা, আমি তোমাগো লাইগা খাওন বাড়তাছি। তোমাগো চেহারা দেখা মনে হইতাছে তোমরা সন্ধ্যা থেকে কিছুই মুখে দাও নাই। মধু মাথা নেড়ে আস্তে করে বলে, না চাচি, আমরা কিছু খাবো না এখন। রোশনাল মাথা তুলে মধুর কথায় সায় জানিয়ে বলে, হ্যাঁ চাচি, আমরা।
বাকি কথাটা আর শেষ করতে পারল না রোশনাল। ওর চোখের দৃষ্টি আটকে রইল মধুর ওপর। মধু পাহাড়ি মেয়েদের মতো করে কাপড় পেঁচিয়ে পড়েছে। ব্লাউজ নেই, কেবল কাপড়ের আঁচল বুকের ওপর দিয়ে জড়িয়ে যে কোমর পর্যন্ত নেমে এসেছে। কোমর ছাড়ানো ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। কেরোসিন ল্যাম্পের হলুদ আলোয় মেয়েটাকে তীব্র মোহনীয় আর আকর্ষণীয় লাগছে। রোশনাল স্থির চোখে তাকিয়ে রইল মধুর দিকে। এক মুহূর্তের জন্য ও চোখ সরাতে পারল না। এদিকে মধু লজ্জায় অস্বস্তিতে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে থাকলো। ওর গাল দুটো হালকা লালচে হয়ে আছে। ও নিচের দিকে তাকিয়ে থেকেও বেশ বুঝতে পারছে একজোড়া চোখের গভীর দৃষ্টি ওর উপরে আবদ্ধ। মহিলাটি ঘরের কোণ থেকে একটি পাটি এনে সেটা মাটিতে বিছিয়ে দিল। এইখানে বসো তোমরা, আমি খাওন নিয়ে আসতেছি। এই বলে উনি পাশের ঘরে চলে গেল। বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, তোমরা খাইয়া শুইয়া পড়ো, আমি যাই, ভোরবেলা আবার উঠতে হইব। এই বলে লোকটা ডান পাশের ঘরটায় চলে গেল। রোশনাল এখনো মধুর দিকেই তাকিয়ে আছে। বইয়ের এমন আগুন ঝরা রূপে ওর চোখে ঘোর লেগে গেছে। মেয়েটাকে একটু ছুঁয়ে দিতে না পারলে আজও মরেই যাবে নিশ্চিত। অজান্তেই ও নিজের শুষ্ক ঠোঁট জোড়া জিভ দিয়ে একটানা ভিজিয়ে নিল। কয়েক মিনিট পর মহিলাটি ফিরে এসে হাতে ধোয়া ওঠা গরম খাবার নিয়ে। রোশনাল আস্তে ধীরে মধুর থেকে চোখ সরিয়ে নিয়ে শান্ত কণ্ঠে বলে, চাচি, আমরা খাবো না, আপনি দয়া করে কষ্ট করবেন না। মহিলাটি হাতে খাবার আর পাটির ওপরে নামিয়ে রেখে বলো, কি যে কও বাবা, মেহমান রে খালি মুখে রাখা পাপ, আল্লাহ নারাজ হইব। তোমরা আমগো মেহমান, তাই খাইতেই হইব। মহিলাটি যত্ন নিয়ে একে একে খাবার সাজাতে শুরু করলো। ধোয়া ওঠা সাদা ভাত, গরম গরম ডিম ভাজা, পুঁই শাকের ডাল, ডাঁটা শাক আর সুগন্ধি চিংড়ির বড়া। খাবারের গরম ঘ্রাণে মুহূর্তে চারপাশ সুবাসিত হয়ে উঠল। মহিলাটি হাসি মুখে বলল, তোমরা তাড়াতাড়ি খাইয়া নাও, নয়তো ঠান্ডা হইয়া যাইব। রোশনাল মধুর দিকে এক নজর তাকিয়ে পাটির এক পাশে যেয়ে বসল। মধু ধীরে ধীরে পায়ে এগিয়ে এসে আড়ষ্ট ভঙ্গিতে রোশনালের থেকে খানিকটা দূরত্ব রেখে বসে পড়ল। মহিলাটি ওদের প্লেটে খাবার তুলে দিয়ে বলল, তোমরা খাওয়া শুরু করো, আমি পানি নিয়ে আসতেছি। এই বলে মহিলাটি আবারও পাশের ঘরে চলে গেল। মুহূর্তে পুরো ঘর জুড়ে নিস্তব্ধতা নেমে এলো। রোশনালের অভিব্যক্তি স্বাভাবিক থাকলেও লজ্জায় মধুর দম বন্ধ হয়ে আসছে। ওর ভেতরটা হাঁসফাঁস করছে। মুহূর্তেই ওর ইচ্ছে করছে মাটির ভেতরে মিশে যেতে। এমনভাবে রোশনালের সামনে থাকতে হবে ও কোশ্চিন কালেও ভাবেনি। অপ্রস্তুত হাতে শাড়িটা টেনে টুনে শরীরের উন্মুক্ত স্থানগুলো ঢাকার চেষ্টা করলো, তবে বিশেষ কোনো লাভ হলো না। লজ্জায় হাত থেকে বাঁচতে ও চোখটা বন্ধ করে ঠোঁট চেপে ধরে নিজেকে সামলে নিতে চাইল। রোশনাল মধুর লজ্জা রাঙা মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। এমন সময় মহিলাটি এক জগ পানি হাতে নিয়ে আবারও ফিরে আসলো। রোশনাল স্বাভাবিক ভঙ্গিতে খাবারে মন দিল। এদিকে মধুর মাথা নিচু করে বসে রইল। লজ্জায় ওর হাত পা কাঁপছে, মুখে খাবার তুলতেই পারছে না। বাইরে এখনো একটানা বৃষ্টি ঝরছে। বৃষ্টির ঝমঝম শব্দ রোশনালের ভেতর জমে থাকা উষ্ণতাকে একটু একটু করে আরো গাঢ় করে তুলেছে।